নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব শ্রী সমরেশ মজুমদারের লেখা খুব চমকপ্রদ একটি ছোট গল্প। গল্পের নাম টাটকা বরফের মাছ। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে, একটি লাইক অবশ্যই করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর নিয়মিত শুনতে থাকুন বাংলা গল্প। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প টাটকা বরফের মাছ। ঠিক 3 দিনে মুকুন্দর গায়ের চামড়া মোটা হয়ে গেল। এত মোটা যে হাঁটু কেড়ে বসতে কষ্ট হয়, কোনোই ভাঁজ করা মুশকিল। সারাক্ষণ সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করে, চেয়ারে বসতেও কেমন অস্বস্তি হয়, টান ধরে। এছাড়া আর কোনো অসুবিধে নেই, জ্বরজারি, যন্ত্রণা অথবা কোনো রকম শারীরিক কষ্ট হচ্ছে না। 3 দিন আগে ঘুম থেকে ওঠার পর মনে হয়েছিল সমস্ত শরীর শিরশির করছে, চামড়ার তলায় বেশ কিছু ঘুরে বেড়াচ্ছে। শহরে 2জন বিখ্যাত ডাক্তার আছেন, গত 3 দিনে তাদের ওষুধ কোনো কাজ দেয়নি। চামড়া যে মোটা হয়েছে তা চট করে ধরা যায় না, হাত দিলে বোঝা যায় বেশ খসখসে। লোমগুলো ঝরে গেল দ্বিতীয় সকালে। আজ ব্লেড বসাতে গিয়ে হেরে গেল মুকুন্দ। ব্লেড বেঁকে গেল, কিন্তু চামড়ায় আঁচড় পর্যন্ত পড়ল না। মুকুন্দর মাথায় এমনিতেই চুল কম ছিল, বংশের ধারা, সেগুলো ঝরে গেল এর মধ্যে। দাড়ি কামাবার ঝামেলা আর নেই। আয়নার সামনে দাঁড়িয়ে সে খুঁটিয়ে নিজেকে লক্ষ্য করছে। মোটা চামড়ার জন্যে তার শরীরের কোনো পরিবর্তন হয়নি, ফোলেনি। ডাক্তার 2জন এমন হতভম্ব হয়ে পড়েছিলেন যে তারা সরাসরি দেশের সব বড় ডাক্তারদের সঙ্গে টেলিফোনে কথা বললেন। মুকুন্দ তাদের কাছে জেনেছে এ দেশে কেউই এরকম পরিবর্তনের কথা শোনেনি। প্রতিকারের জন্যে একমাত্র বিদেশ যাওয়া ছাড়া উপায় নেই। মুকুন্দ সেই টাকা নেই। তাছাড়া 4র্থ দিন সকালে সে আবিষ্কার করল তার 3-4টে ছাড়া অন্য কোনো অসুবিধে হচ্ছে না। কিন্তু একটা ব্যাপারে ওর মন খুব খারাপ হয়ে গেল। খালি গা হলে ওর একটা অভ্যেস হলো 2 হাতে নিজেকে একটু আদর করা। বগলের নিচে অথবা পেটে হাত বোলালে বেশ শিহরণ জাগত। 3 দিনে সেই অনুভূতিটা হারিয়ে গেল। এখন হাত বোলালে কোনো প্রতিক্রিয়া হয় না। এবার মুকুন্দর পরিচয়টুকু সেরে নেওয়া যাক। 50 বছর বয়স, সাধারণ স্বাস্থ্য এবং নির্বাচনে ভোট দেয়। বন্ধুবান্ধব নেই, পিতামাতাও পরলোকে এবং একটি সুন্দরী স্ত্রী বর্তমান। স্ত্রী তাকে 3টি সন্তান দিয়েছেন। এর মধ্যেই বোঝা গেছে তাদের আগামীকালে প্রধানমন্ত্রী হওয়া দূরে থাক, ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা ব্যারিস্টার হবার যোগ্যতাও নেই। মুকুন্দ কোথায় পড়েছিল, একমাত্র দুষ্ট চরিত্রের মহিলারাই প্রৌঢ়া বয়সে যুবতী থাকেন। তাই সে নিয়ত স্ত্রীর দিকে সন্দেহের চোখে তাকাত। কিন্তু তাকানো আর সেটা প্রকাশ করা ভিন্ন কথা। সুন্দরী স্ত্রীদের আধিপত্য চিরকালই সংসারে স্বীকৃত, এবং মুকুন্দ তাই এই সংসারে খুব নিরীহভাবে বাস করে। ছেলেমেয়েরা বড় হবার পরে তাদের শোয়ার জায়গা আলাদা হয়েছিল এবং মুকুন্দ বুঝতে পারছিল যৌবন যাওয়ার সময় বড্ড কাঁদিয়ে যায়। মুকুন্দ যে চাকরি করে তাতে খাওয়া পড়ার তেমন অসুবিধে হয় না। সেই সুবাদে তার একটি রিভলভার আছে, সপ্তাহে 2টি দিন সেটা পকেটে রাখতে পারে।
অবশ্য আজ অবধি কখনো ট্রিগারে হাত দিতে হয়নি। 3 দিন বাদে যখন মুকুন্দ স্ত্রী বুঝেছিল এটা শুধু চামড়ার পরিবর্তন, তখন তার কান্না থেমেছিল। এই 3 দিন সে মাঝে মাঝেই কোকিয়ে কেঁদেছে। এমন উদ্ভট রোগেও মানুষটা যে মরে যাচ্ছে না, তাতেই নিশ্চিন্ত হয়ে বলেছিল, তা বাবা, তোমার গায়ের চামড়া চিরকালই মোটা। মুকুন্দ এইরকম সংলাপে আশ্বস্ত হল। গত 3 দিনে স্ত্রীর বিলাপে সে মনমরা হয়েছিল। খুব আদরের কেউ বিলাপ করছে, অথচ তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়া যাবে না, এটা তো ভাবা যায় না। প্রথম দিনে পিঠে শুধু হাত রেখেছিল। তার নিজের কোনো অনুভব হয়নি, কিন্তু স্ত্রী শিউরে উঠেছিল। কান্না কান্না গলায় আঁতকে উঠে বলেছিল, ও মা, কি ভারী হাত, সরাও সরাও। শেষের শব্দ দুটোতে ধমকের সুর স্পষ্ট। তৃতীয় রাত্রে শুতে গিয়ে মুকুন্দ আবিষ্কার করল তার খাটের মশারি টাঙানো নেই। এখানে চড়ুই পাখির সাইজে মশা ঘুরে বেড়ায়। বিরক্ত হয়ে সে বড় ছেলেকে ডাকল। 18 বছরের ছেলে দাঁত বের করে বলল, মা তো তোমার চামড়ার এক্সপেরিমেন্ট করবে বলছে, মশা কামড়ালে চেঁচিয়ে ডেকো। তোর মা কোথায়? ঘুমিয়ে পড়েছে, সারাদিন তো অনেক কেঁদেছে। মুকুন্দ দাঁতে দাঁত চেপে শুয়ে রইল। কানের কাছে ভনভন শব্দ হচ্ছে। ইচ্ছে করে বেড সুইচ নেভালো না সে। বিশাল চেহারার একটা মশা এসে তার ডান হাতে বসল। বাঁ হাতটাকে নিঃশব্দে তুললে ব্যাটাকে খুন করা যায়, কিন্তু মশাটা হুল ফোটাতে চাইছে, অথচ তার একটুও লাগছে না। মুকুন্দ পিট পিটিয়ে দেখল মশাটা বেশ হতভম্ব হয়ে পড়েছে, তারপর ভোঁ করে উড়ে গেল। এই পুরো চামড়া ভেদ করতে গিয়ে বেচারার হুলটাই ভেঙে গিয়েছে। তারপর এলো আরো 3টে। খা খা, তোরা কত রক্ত খাবি, খা। মাথা খোঁড়াখুড়ি করে 3টেই উড়ে গেল। মুকুন্দ চোখ বন্ধ করল, অথচ ঘুম আসছে না। কানের কাছে শব্দ হলেই ভয় লাগছে। সে শেষ পর্যন্ত 2টো কাপড়ের টুকরো কানের ফুটোয় গুঁজে দিল। পরদিন সকালে বড় ছেলে চেঁচালো, মা, মা দেখো, বাবাকে একটাও মশা কামড়ায়নি। সে ছুটে এলেন। খানিকটা দূর থেকে খুঁটিয়ে দেখে বললেন, ও মা, তাই তো, তুমি আর মানুষ নেই গো, তোমাকে খোঁচালেও রক্ত পড়বে না। মেজ ছেলে বলল, খুঁচিয়ে দেখবো বাবা? মুকুন্দ চমকে উঠল, খোঁচাবি কি, আমি তোর বাবা না? শ্রী বললেন, আহা, ছেলেটা স্বাদ হয়েছে, তোমার সপ্তাহের না। মেজ ছেলে একটা শিক নিয়ে এসে মুকুন্দর পিঠে ঠেকালো। শ্রী বললেন, হাসতে চাপ দিস। শেষ পর্যন্ত সরু শিকটা বেঁকে গেল, কিন্তু মুকুন্দর চামড়ায় সামান্য আঁচড়ও পড়ল না। একটুও কষ্ট হলো না মুকুন্দর, শুধু চাপ বোধ হয়েছিল। ছেলেরা হাঁ হয়ে গেল। শ্রী আবার ডুকরে উঠলেন, হ্যাঁ গো, তুমি তুমি তো আর মানুষ নেই। শোক পুরনো হয়ে গেলে তার ওজন কমে যায়। 4 দিনের দিন মুকুন্দকে বাজারে যেতে হলো। আর যখন কিছুই করবার নেই, তখন সংসারের দিকে নজর দেওয়া দরকার। 3 দিনে 2 ছেলে বাজার থেকে বেশ মেরেছে। বাজারে গিয়ে সে হোঁচট খেল, একটাও মানুষ নেই সেখানে। শোনা গেল সরকারি অফিসে শহরের লোক লাইন দিয়েছে আলু পেঁয়াজের জন্য। এখন আর বাজারের জায়গায় বাজার বসছে না। প্রায় শূন্য হাতে ফিরে আসতেই ছেলে দুটো ফিক করে হাসল। শ্রী বললেন, তুমি লাইন দিতে পারলে না? ওদের দিলেই তো টাকা মারবে, আমার হয়েছে জ্বালা। টাকা মারবে আর তুমি কিছু বলবে না? কি করে বলবো, এটা নাকি কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ। মুকুন্দ থতমত হয়ে গেল, কিন্তু সে আবিষ্কার করল তার তেমন রাগ হচ্ছে না তো। এমনিতেই ক্ষুধা তৃষ্ণা তার কমে এসেছে। ব্যাপারটা সেই ইচ্ছে করে কাউকে বলছে না,
সারাদিন না খেলেও তেমন খিদে পাচ্ছে না। বাজার থেকে মারুক আর যাই করুক, তাতে তার কি এসে যায়? আবিষ্কার আর প্রতিবাদ যাদের ব্যাপার তারাই করুক, সে শুধু মাইনে এনে দিয়েই খালাস। চতুর্থ দিনে দুটো ঘটনা একসঙ্গে ঘটল। বিকেলবেলায় প্রণব এলো খবর নিতে। মুকুন্দর সঙ্গেই কাজ করে। মুকুন্দ 3 দিন অফিসে যায়নি, কেন সে তা জেনে গেছে। প্রত্যেক শুক্রবার অফিস থেকে যে কাজটা করতে মুকুন্দকে 60 কিলোমিটার যেতে হয়, প্রণব তার সঙ্গী। মদ, জুয়ো ইত্যাদিতে প্রচণ্ড আসক্ত, কিন্তু ব্যবহারে কোনো খুঁত নেই। প্রণব জানতে এসেছিল সে কতদিন ছুটিতে থাকবে। প্রণবকে মোটেই পছন্দ করে না মুকুন্দ। কথা বলতে বলতে প্রণবের চোখ শুধু তার স্ত্রীর উপরে আটকে যায়। আর বয়স্কা সুন্দরী মহিলা হলে যা হয়, প্রণব এলে যেন হেসে গলে পড়ে। কিন্তু এই নিয়ে বলতে গিয়ে মুসামটা খেয়েছে মুকুন্দ আগে অনেকবার। তা আজ প্রণব এসে যখন ঘরে ঢুকল, তখন সে খাটে শুয়ে। প্রণবের পেছনে ফেলেন স্ত্রী। দেখুন না, বাইরে থেকে দেখে বোঝবার উপায় নেই, কিন্তু ভেতরে ভেতরে চামড়া এত মোটা হয়েছে যে মশাও কামড়ায় না। মুকুন্দর হাতে হাত রেখে প্রণব জিজ্ঞাসা করল, কতদিন থেকে মোটা হচ্ছিল? 3 দিন। তাই? ইদানিং বস তোমাকে ঠুকলে তোমার গায়েই লাগতো না। তা হাঁটা চলা করতে অসুবিধে হচ্ছে? প্রণব প্রশ্নটা করলো স্ত্রীকে। মোটেই না, দিব্যি আছে, স্ত্রী জবাব দিলেন। তাহলে কাল অফিসে আসছো তো? দেখি। তবে তোমার শরীর বেশ শক্ত হয়ে গেছে, কেউ মারলেও লাগবে না। প্রণব দাঁত বের করে হাসে। মুকুন্দ উঠে দাঁড়ালো। তারপর কথাটা জবাব না দিয়ে বাইরে বেরিয়ে এলো। তার জলবিয়োগ করবার দরকার ছিল, কিন্তু বাথরুমের দিকে তাকাতেই দেখল দরজাটা বন্ধ। সে বাগানে নেমে এলো। নামেই বাগান, আগাছার ভিড়ে চারধার ঢাকা। হঠাৎ তার মনে হলো ওই ঘরে তো প্রণব আর স্ত্রীকে সে একলা রেখে এলো, ছেলেরাও ধারে কাছে নেই। অথচ তার তো এখন তেমন কোনো প্রতিক্রিয়া হচ্ছে না। আগে হলে সে প্রাণ থাকতেও এটা করতে পারত না। এখন ওই মনে হওয়া ছাড়া আর কোনো অনুভব নেই। প্রণবকে সন্দেহ করে বুক জ্বলে যাচ্ছে না, বরং বেশ আরাম লাগছে। জলবিয়োগ করা হয়ে গেলে দ্বিতীয় ঘটনাটা ঘটল। বড় বড় ঘাসের গায়ে ব্যাটা আটকে ছিল। হঠাৎ লাফিয়ে উঠে বসলো মুকুন্দর পায়ে। আঁতকে উঠতে গিয়ে শব্দটা গিলে ফেলল সে। জোঁকটা যেন ছটফট করছে। কয়েকবার পায়ের বিভিন্ন জায়গায় চেষ্টা করে শেষ পর্যন্ত পা থেকে ঘাসে লাফিয়ে পালিয়ে গিয়ে বেঁচে গেল। দৃশ্যটাকে চোখের উপরে ঘটতে দেখল মুকুন্দ। বাগানে ঘোরাফেরা করতে করতে স্ত্রীর ডাক শুনতে পেল। কি হলো, শুনছো? আমি প্রণব ঠাকুরপোর সঙ্গে একটু বের হচ্ছি, ডাক্তারের কাছে যাব। মুকুন্দ ঘাড় নাড়ল। যাবে, যাও। আর তখনই সে ছোট মেয়েকে আসতে দেখল। এটি সবার শেষে। বড্ড মায়াময় চোখ দুটো, একটু বেশি বয়সে হওয়ায় এখনো বয়স সাথে পড়েনি। মুকুন্দকে দেখে সে যেন ভয়ে ভয়ে তাকালো। তারপর কাঁপা গলায় বলল, তুমি তুমি কেমন আছো বাবা? ভালো মা, খুব ভালো। তোমার গায়ের চামড়া খুব মোটা হয়ে গিয়েছে। হ্যাঁ মা, জোকটাও পালালো। সাপ কামড়াতে পারবে না? বোধহয় না। তোমার ব্যথা লাগবে না, কি মজা, তাই না বাবা? তাহলে মা বললো কেন তোমার কাছ থেকে দূরে দূরে থাকতে? আগে হলে মুকুন্দ এই নিয়ে কুরুক্ষেত্র করত, আজ হাসলো। মেয়ে আবার জিজ্ঞাসা করলো, আচ্ছা বাবা, তোমার যখন ব্যথা করে না তখন তুমি খুব বীর না? মুকুন্দ মাথা নাড়ল। সেটা কি অর্থে সে নিজেই জানে না।
তারপর বেরিয়ে এলো রাস্তায়। অনেকে তার দিকে আর চোখে তাকাচ্ছে। মুকুন্দ দেখল একটা মিছিল চাই চাই দাবিতে চলে গেল, এবং তাদের পেছন পেছন প্রণব আর তার স্ত্রী। পরদিন স্নান খাওয়া সেরে মুকুন্দ বের হলো। আজ রাত্রে সে ফিরবে না, এটা চাকরিরই অঙ্গ। বাস স্ট্যান্ডে এসে দেখল বেজায় ভিড়। অনেকক্ষণ গাড়ি আসছে না, সবাই সরকারি ব্যবস্থার সমালোচনায় সোচ্চার। মুকুন্দ এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে হাঁটতে শুরু করলো। মাইল খানেক। আগে খেয়ে দিয়ে রোদ মাথায় নিয়ে হাঁটবার কথা ভাবতেও পারত না। এখন সেসব খেয়ালই এলো না। মাঝপথে বাদুর ঝোলা বাসটাকে বেরিয়ে যেতে দেখল। একটা লোক বলল, এই শালার দেশে বাস করা যায় না। মুকুন্দ মাথা নাড়ল। সেটা কি অর্থে সে নিজেই জানে না। অফিসে যাওয়া মাত্রই সবাই উৎসুক চোখে মুকুন্দকে দেখতে লাগলো। তাদের এই অফিসে মানুষের সংখ্যা কম, কোনো ইউনিয়ন নেই, মালিকই অফিসার, আর তার ম্যানেজার বড়বাবু। মুকুন্দ ঢোকবা মাত্র বড়বাবু চোখ ছোট করলেন। কি মশাই, আপনি নাকি গন্ডার হয়ে গেছেন? গন্ডার? মুকুন্দ মাথা নাড়ল। গায়ের চামড়া মোটা হয়েছে তো অফিস কামাই করছেন কেন? এ তো আর অসুখ বিসুখ নয় যে বিছানায় শুয়ে থাকতে হচ্ছে। ওয়ার্থলেস। মুকুন্দ মাথা নাড়ল, তারপর নিজে চেয়ারে গিয়ে বসল। আজ প্রণব আসেনি। একটা নাগাদ মালিক তাকে ডেকে পাঠালেন। শরীর কেমন আছে? ভালো। বিনা নোটিশে কামাই আমি পছন্দ করি না, কিন্তু আপনাকে আর যেতে হবে না। আপনি বরং হাসপাতালে যান। হাসপাতালে কেন? আপনার বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। মুকুন্দ একটু অবাক হলো। তার বাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, অথচ সে জানে না। মালিক আবার বললেন, প্রণববাবুর কাছ থেকে খবর এসেছে, তিনি আপনাকে জানাতে বলে বেরিয়ে গেছেন দরকারি কাজে। মুকুন্দ মাথা নাড়ল। যাক বাবা, আজকের রাতটা বাঁচা গেল। 50,000 টাকার ব্যাগ কুলে নিয়ে ড্রাইভারের পাশে সজাগ হয়ে বসে থাকতে হয় পুরো জঙ্গুলে পথটা। সঙ্গে প্রণব থাকে বটে, তবে সারাটা পথ ও মাল খায়। পথে নানান ধরনের বিপদ, বিশেষ করে হাতিয়ার ডাকাতের। তাদের সঙ্গে রিভলভার থাকে বটে, কিন্তু কোনোদিনও বিপদে পড়তে হয়নি। ওই টাকা পৌঁছে দিলে কোম্পানির কারখানায় পেমেন্ট হয়। শুক্রবার রাতের মধ্যেই টাকাটা পৌঁছে দেওয়া চাই। হাসপাতালের গেটেই বড় ছেলের সঙ্গে দেখা হলো। তাড়াতাড়ি যাও বাবা, বুড়িকে গাড়ি চাপা দিয়েছে। মুকুন্দ পা চালালো। বুড়ি তার ছোট মেয়ে, তাকে গাড়ি চাপা দিয়েছে? কি করে দিল কে জানে। নিশ্চয় রাস্তায় অন্যমনস্কভাবে হাঁটছিল। বুড়ি মরে গেলে? সঙ্গে সঙ্গে অনেক মৃত মানুষের মুখ মনে পড়ে গেল। তাদের কথা আজকাল মনেও পড়ে না, কষ্টও হয় না। পাগলের মতো কান্নাকাটি করছিল স্ত্রী। মেজ ছেলে তাকে ধরে রেখেছে। মুকুন্দকে দেখে ছুটে এলেন স্ত্রী। কি হবে বুড়ির? বুড়ির কি হবে? মুকুন্দ নির্লিপ্ত গলায় বলল, সব ঠিক হয়ে যাবে। এই সময় একজন এলেন। ওকে রক্ত দিতে হচ্ছে, মনে হয় বেঁচে যাবে, তবে আপনাদের রক্ত ডোনেট করতে হবে, আসুন। স্ত্রী পাগলের মতো এগিয়ে চললেন, মুকুন্দ পেছন পেছন। হঠাৎ স্ত্রী চেঁচিয়ে উঠলেন, তুমি যাচ্ছ কোথায়? তুমি কোথায় যাচ্ছ? রক্ত চাইল যে। তোমার গায়ে ওরা ছুঁচ ফোটাতে পারবে? ওই চামড়া ভেদ করতে পারবে? হায় খোকা, তুই আয়। মেজ ছেলেকে নিয়ে স্ত্রী ভেতরে ঢুকে গেলেন। মুকুন্দর একটু অস্বস্তি হলো। সত্যি তো, তার গায়ে ছুঁচ ঢুকবে কি করে? মেয়েটাকে একবার দেখবার চেষ্টা করেও পারল না সে। এখন দেখতে দেবে না, অতএব তার কিছুই করবার নেই। নেই যখন, তখন খামোকা কামাই করে কি হবে? মালিক তাকে দেখে চমকে উঠলেন। এ কি,
আপনি ফিরে এলেন যে? কিছু করবার নেই স্যার। মালিক খুশি হলেন। বোধহয় নিজেই টাকা নিয়ে যাচ্ছিলেন, বেঁচে গেলেন। তার আধ ঘন্টা বাদে মুকুন্দ ড্রাইভারের পাশে বসে, কোলের উপরে টাকার ব্যাগ, হাতে রিভলভার। আজ প্রণব আসেনি, তার নাকি শরীর খারাপ। মালিক কিন্তু কিন্তু করছিলেন, কিন্তু মুকুন্দ মাথা নেড়েছিল, সে একাই পারবে। প্রণব তো বসে বসে কেবল মাল খায়। দেরি হয়ে গিয়েছিল আজ। খুনিয়ার মোড়ের কাছে বিকেল হয়ে গেল। দুপাশে ঘন জঙ্গলে ঝিঝি ডাকছে, ছায়া ঘন হয়ে আসছে। এখন 20 কিলোমিটারের মধ্যে মানুষ নেই। এই সময় গাড়িও যায় না। প্রচন্ড স্পিডে ছুটছিল গাড়িটা। ড্রাইভার মাঝে মাঝে তার দিকে আর চোখে তাকাচ্ছে। একটা বাঁক ঘুরতেই অনেক দূরে, ঠিক রাস্তার উপরে কিছু একটা নড়তে দেখেই ড্রাইভার গাড়ি থামালো ব্রেক কষে। মুকুন্দ জিজ্ঞাসা করল, কি হলো? হাতি মালুম হতা হ্যাঁ। এটা অবশ্য তেমন কিছু নয়। এই রাস্তায় হাতি বের হয় এবং যায়। মিনিট 5 বসে থাকবার পর রাস্তা পরিষ্কার হলো এবং ঝোপ করে অন্ধকার নামলো। ড্রাইভার স্টার্ট নিতে গিয়ে আবিষ্কার করলো ইঞ্জিনটা শুধু গোঙানি ছাড়া আর অন্য কোনো কাজ করতে চাইছে না। একটা অশ্লীল শব্দ ছুড়ে ড্রাইভার নেমে গেল। তারপর মুখ শুকিয়ে এসে বলল, বেল টুট গিয়া সাব, অর্থাৎ এখন এক পা যাওয়ারও উপায় নেই। মুকুন্দ কান ঝাঁকালো। আজ রাত্রেই টাকাটা পৌঁছে দেওয়ার কথা। কাল ভোরে পেমেন্ট না হলে কুরুক্ষেত্র হবে। আর এই নির্জন জঙ্গলে এইভাবে বসে থাকা মানে আত্মহত্যা করা। এখন ভরসা, যদি কোনো গাড়ি এই পথে যায় তাহলে তার পেছনে জিপটাকে জুড়ে দেওয়া যায়। জঙ্গলে খুব দ্রুত অন্ধকার নামে। ড্রাইভার লোহার হ্যান্ডেলে ন্যাকড়া পেঁচিয়ে পেট্রোলে ডুবিয়ে মশাল জ্বালালো। গভীর অন্ধকারে ওই আগুন দেখলে জন্তুরা আসবে না, কিন্তু খানিক বাদে ন্যাকড়া ছাই হয়ে গেলে মুকুন্দ দেখল ড্রাইভার একটুও ইতস্তত না করে নিজের গেঞ্জি শার্ট পেট্রোলে ডোবালো। সেটা শেষ হলে মুকুন্দ নিঃশব্দে নিজের গেঞ্জিটা এবং পরে শার্ট দিয়ে দিল। আলুটাকে তো বাঁচিয়ে রাখতে হবে। 9টা নাগাদ মুকুন্দ প্যান্টে হাত দিল। তলায় আন্ডারওয়্যার আছে। আর এই সময় সামনেই বৃহতি শুনতে পেল। জঙ্গলটা যেন কেঁপে উঠল আচমকা। ড্রাইভার বলল, সাহাব ভাগিয়ে, বলে অন্ধকারে উধাও হয়ে গেল। এখনো হ্যান্ডেলে প্যান্টটা জ্বলছে। মুকুন্দ গাড়ি থেকে আন্ডারওয়্যার পরে নেমে বনেটে উঠে বসল। চিৎকার করলে নাকি হাতি কাছে আসে না। সে একা বনেটে উঠে লাফাতে লাগলো আর প্রাণপণে চিৎকার শুরু করলো। জিপের উপর লাফানোর শব্দ আর মুকুন্দর চিৎকারে বৃহতি থেমে গেল। কিন্তু মুকুন্দ থামল না। ওর মনে হচ্ছিল এই শব্দ বন্ধ করলে হাতিরা এগিয়ে আসবে। কিন্তু একসময় গলা ধরে আওয়াজ মিইয়ে গেল, কিন্তু শরীরের নাচুনি থামল না। আর তখন প্যান্টটা সম্পূর্ণ ছাই। চারপাশে গুটগুটে অন্ধকার। অনেক দূরের গাছের মাথা থেকে চিৎকার ভেসে এলো, সাব পেড় মে উঠ যাইয়ে। মুকুন্দ এক হাতে রিভলভার, অন্য হাতে টাকার ব্যাগটা নিয়ে দাঁড়াতে দেখল 3 দিকে হাতিরা ঘিরে দাঁড়িয়েছে। এখন রিভলভার ছোড়বার কোনো মানে হয় না। হাতিদের টাকারও প্রয়োজন নেই। ওগুলোকে জিপের মধ্যে ফেলে দিয়ে সে পেট্রোলের টিনটা নিয়ে রাস্তার উপরে উপুর করে দিল, দিয়ে দেশলাই জ্বালল। দাউ দাউ করে আগুন জ্বলছে। হঠাৎ মুকুন্দর কি খেয়াল হলো, আগুনে হাত রাখল। একটুও ছ্যাঁকা লাগছে না তো তার। মুকুন্দ স্বচ্ছন্দে আগুনের মধ্যে চলে আসছে। তার আন্ডারওয়্যার জ্বলতে জ্বলতে খসে পড়ল। এখন সম্পূর্ণ নিরাবরণ মুকুন্দ আগুনের মাঝখানে দাঁড়িয়ে হঠাৎ বুড়ির কথা মনে করতে পারল। সে জানল না হাতিগুলো এই দৃশ্য দেখে সরে সরে যাচ্ছে। মুকুন্দ ভাবছিল তার চামড়া মোটা হয়ে গেছে, এটা প্রমাণিত, কিন্তু শরীরে কি রক্তও নেই?
গাড়ির ভেতর একটা ছুরি ছিল, সেটা নিয়ে সে আগুনের মধ্যে আবার ফিরে এলো। তারপর পাগলের মতো নিজের শরীরে খোঁচাতে লাগলো। ছুরিটা বসছে না, আগুন তাকে পোড়াচ্ছে না, মশা জোঁক তাকে কামড়ায় না। সেই আদিম জঙ্গলে মুকুন্দ সম্পূর্ণ নিরাপদ। হ্যাঁ, মুকুন্দ সম্পূর্ণ নিরাপদ। তবু ছুরিটা বেঁকে গেলেও তার হাত কিন্তু থামছিল না। এক ফোঁটা রক্তের দর্শন চাই।